নমস্কার। কবিতা পাঠের সময় এখন। খুব দ্রুত কয়েকটি কবিতা পড়ে নিতে হবে, কারণ এখন পুজোর সময়। চতুর্দিকে মাইকের শব্দ এবং ইত্যাদি সমস্ত আছে, ফলে এখনই শুরু হয়ে গেলে আমাকে বন্ধ করে দিতে হবে। তার আগে আমরা আজকে তারাপদ রায়ের কয়েকটি কবিতা পড়ে নেব। কালু আলো জালো। অত বড় গাড়ি চড়ে এত রাতে কারা এলো কালুর বাড়িতে? এমন বৃষ্টির মধ্যে ঝুপঝাপ কারা ভিজতে ভিজতে চলে এলো? চোখ জলজল করে কালুর বিড়াল শুধু একা জেগেছিল আলসের নিচে। গাড়ি দেখে একবার হাই তুলে ঘুমালো আবার। কালু কি অবাক হবে, নাকি কালু প্রস্তুত রয়েছে? তার বিড়ালের মতো সে তো মূর্খ নয়। গভীর রাতের গাড়ি, বিশিষ্ট অতিথি, সে হয়তো ভালোই জানে, সে হয়তো জেগে বসে আছে। কিন্তু তা তো নয়, আসলে ঘুমিয়ে আছে কালু, যেরকম হয়ে থাকে রাত্রির বৃষ্টির অন্ধকারে। জাহাজের মতো গাড়ি দরজায় দাঁড়ায়। কালু ঘুমে অচেতন। ওঠো কালু, আলো জ্বালো। কালু ঘুমে অচেতন। ওঠো কালু, দেখো এসে। কালু শুয়ে থাকে শুধু জলজলে চোখে, একবার হাই তুলে আবার ঘুমিয়ে পড়ে কালুর বিড়াল। কি রকম ব্যবহার! একজন কবির কাছে আর একজন কবি কি রকম ব্যবহার আশা করে? কি রকম ব্যবহার? সকলের ইতিহাস বোধ নেই। ঘরে ঘরে আলেকজান্ডার খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু ঘরে ঘরে শুধু কবি। একজন কবির সঙ্গে আর একজন কবির কম বেশি 2-1 ফুটের ব্যবধান। একটা বাড়ির মধ্যে, একটা গাড়ির মধ্যে, একটা টেবিল ঘিরে, একটা মাইক জুড়ে দলে দলে কবি। যেরকম পঙ্গপাল, দেয়ালির অন্ধ শ্যামাপোকা, তবুও কবির কাছে কবি। একজন নিরীহ কবির কাছে একজন মারকুটে কবি। একজন বকবক কবির কাছে একজন চুপচাপ কবি। একজন মাতাল কবির কাছে একজন গঙ্গাজল কবি। কি রকম ব্যবহার আশা করে? কি রকম ব্যবহার আলেকজান্ডার? লেট সিটি এডিশন। সকালবেলা টেলিভিশনে বন্ধুদের কবিতা পাঠ দেখতে দেখতে আমার খুব দেরি হয়ে যায়। তাড়াতাড়ি ব্যাগ হাতে হাজরায় ছুটে গিয়ে এসকালেটরের ধাপে ধাপে 30 ফুট মসৃণ নেমে যাই। আগের টিউব ট্রেন 7 মিনিট হলো চলে গেছে, পরের আসতে 8 মিনিট বাকি। কলকাতার শেষ গৃহহীন গৃহস্থকে ফ্ল্যাট দেওয়ার অনুষ্ঠান আজ মহাকরণে। আমার কি অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে? তবুও 8 মিনিট সময় শীততাপ নিয়ন্ত্রিত স্টেশনের কুশন গদিতে বসে নরম আলোয় এখন আমার হাতে একবার অতি দ্রুত চোখ বুলিয়ে নেওয়ার 8 মিনিট সময়। আমার ব্যাগের ভিতর থেকে বার করে আমি সকালের টাটকা দৈনিক কৃত্তিবাসের লেট সিটি এডিশন
আগের দিন সকালবেলা আমার বাবার রাঙা পিসেমশাইয়ের পাখির পালক জমানোর শখ ছিল। নানা জায়গার নানা রঙের পাখির পালক তিনি কুড়িয়ে এনেছিলেন। তার ঘর বারান্দা সিঁড়ি ভরে গিয়েছিল রঙিন পালকের ছড়াছড়িতে। পৃথিবীর যে কোনো গাছের যত পাখি, তার যত পালক, তার চেয়ে অনেক বেশি সংগ্রহ করেছিলেন বাবার রাঙা পিসেমশাই। মৃত্যুর আগের দিন সকালবেলা সূর্য ওঠার আগে ছাদে উঠে সূর্যের 7 রঙের সঙ্গে মিলিয়ে হাওয়ায় তিনি উড়িয়ে দিলেন সেই সব পালক। কিছু মাটিতে পড়ে গেল, কিন্তু কিছু উড়ে গেল কোথায়, বহু দূরে। এই ঘটনা নিয়ে গল্প হয় না, কবিতাও না, কিন্তু কিছু পালক ভেসে বেড়ায় চিরদিনের শূন্যে। পরের কবিতা ভাট শালিক। যে কোনো সময়ই আমার কবিতা পাঠ বন্ধ করে দিতে হতে পারে, বাইরে থেকে শব্দ সৈনিকের কুচকাওয়াজ যদি ধেয়ে আসে, তাই হয়তো পড়া শেষ করে নমস্কার জানিয়ে যাওয়ার রীতিটুকু পালন করা নাও যেতে পারে। ভাট শালিক। কতদিন পরে দেখা হলো তোমার সঙ্গে, হে আমার ছোট বয়সের ভাট শালিক। তুমি এখানে খোলা জানালার নিচে মাদার গাছের ডালে এতদিন পরে কি করে এই পথে এলে? এখন মাদার গাছের নিচে মাদারেরই পাতা, যখন হাঁসেরই শরীর থেকে হাঁসেরই পালক, যখন কিছুই ঘটছে না, হে আমার ছোট বয়সের ভাট শালিক, 2.5 গজ দূরে মাদার গাছের ডালে তুমি এমন অবহেলায়, যেন ইচ্ছে করলেই ফিরিয়ে দিতে পারো, তবু দিলে না, হে আমার ছোট বয়সের ভাট শালিক। কমলা লেবু। তোমার হাত থেকে এখন আর গড়িয়ে পড়ে না কমলা লেবু। তুমি নিজেই আঙুল দিয়ে খোসা ছাড়াতে পারো। গলায় ব্যথা হলে তুমি এখন কত সহজে নুন জল দিয়ে গার্গল করো। তুমি জেনে গেছো একতলার থেকে দোতলায় অনেক বেশি আলো এবং হাওয়া, ট্যাক্সি ও ট্রামের দূরত্ব ও ব্যবধান। তুমি সব ব্যবধান বুঝে ফেলেছ। তুমি বুঝে ফেলেছ বৃষ্টিতে ভেজার আনন্দ। তুমি বুঝে ফেলেছ জ্বর হলে সবটাই খারাপ লাগে না। তুমি ক্রমশ এগিয়ে আসছো আমাদের দিকে। তোমার হাত থেকে এখন আর গড়িয়ে পড়ে না কমলা লেবু। তদন্ত কমিশন। আমাদের 8.5 জনের সংসারে 3 জন মারা গেছে 1 বছরের মধ্যে। আমরা ভালো আছি। এত স্পষ্ট কিছু বলা যায় না। যারা মারা গেছে তারা কীরকম গেছে, যারা আছে তারা কীরকম আছে, এ বিষয়ে তদন্ত কমিশন দরকার। তবু মোজা ছিঁড়ে গেলে কারো কথা মনে পড়ে, কই মাছ খেতে গেলে কারো কথা মনে পড়ে। মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসার মতো কিছু নেই। পুরনো পর্দা, ময়লা বিছানা, দরজার সামনে পাপোশে নীল পদ্মফুল, ফিরে আসার মতো কিছু নেই। কায়রোর 20 কিলোমিটার উত্তরে কয়েক হাজার বছরের স্তব্ধ গভীর এক পিরামিডের ভেতরে এক দীর্ঘদেহী যুবক মমির সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। প্রতিদিন সকাল সন্ধ্যা বাস ভাড়া করে কিছুটা মরুভূমির উপর দিয়ে পায়ে হেঁটে তাকে দেখতে যেতাম। সে নিশ্চয় ভালো আছে, সে নিশ্চয় আরো 1000 বছর ভালো থাকবে। তার কথা মনে পড়ছে।
তেহরান বাজারের সেই বেদুইন বালিকা, তাকেও ভোলা যাবে না। তার বুনো খেজুরের মধুর কষায় স্বাদ চিরদিনের মতো আমার জিভে। একজন মুয়াজ্জিনের গলার স্বর আমি চিলে ফেলেছিলাম। বাগদাদের ভোর রাতে তার আজান না শুনলে সারাটা দিন কেমন খালি খালি লাগতো। মরুদ্যানে প্রাসাদ সুন্দরীর মুকুট থেকে খসে পড়েছিল একটি রঙিন পাখির পালক। সাহারার এক প্রান্তে আদিগন্ত ধূসর অপরাহ্ন বেলায় আমি সেই সুন্দরীর বাতায়ন তল থেকে সকলের চোখের আড়াল করে কুড়িয়ে এনেছিলাম। আমার বুকের মধ্যে এখনো গোঁজা আছে সেই পালক। কিছুই ফেলা যাবে না, কিছুই ভোলা যাবে না, কিন্তু ফিরে আসার মতো কিছু নেই। দেয়ালে লাল চক দিয়ে ছবি আঁকছে ছেলে আর ছেলের বন্ধু। হঠাৎ জানলার ওপর গলা ফুলিয়ে বসে একটা কাক পরপর 7 বার ডেকে উড়ে গেল। রান্নাঘরের আলমারির দরজা খোলা আছে কিনা সরেজমিন দেখার জন্যে হুলো বেড়াল ঘুরে গেল। তার পিছে পিছে ছুটে গেলেন গৃহিণী। পুরনো পর্দা, ময়লা বিছানা, বালিশ তেমন নরম নয়, বালিশ তেমন শক্ত নয়, ফিরে আসার মতো কিছু নেই। আপাতত শেষ কবিতা কম বেশি। কোনো কবি বৃথা বেঁচে থাকে না কখনো। সে চায় শস্যের গোলা প্রাণাধিকা নদীটির পাশে। শীতের অলস রোদে গৃহস্থের পায়রা ও বেড়াল পরস্পর হিংসে করে, পরস্পর তবু ভালোবাসে। থেকে যায় কার্নিশে ও বারান্দায় যে যার মতন। কার্নিশে ও বারান্দায় বেঁচে থাকে পায়রা ও বিড়াল, বেঁচে থাকে কবির গৃহস্থ আর গৃহস্থের কবি। কারণ সবাই জানে বেঁচে থাকা মানে শুধু বেঁচে থাকা নয়, শুধু নয় নদী, শস্য, পশু ও মানুষ, তার কিছু বেশি, কম। কতটুকু কম কিংবা কতটুকু বেশি একা কবি জানে। তাই কোনো কবি বৃথা বেঁচে থাকে না কখনো। নমস্কার।